কই গো ঠাকুমা, তোমাদের সব হলো? সকাল গড়িয়ে তো বেলা হয়ে গেল। তোমরা কি আজকে দোকানে যাবে না নাকি? এই তো রে, আমার বাসন মাজা হয়ে গেছে। চল এবার দোকানের দিকে যাই। দোকানের দিকে তো যাবই, তার আগে তো কিছু খেতে হবে নাকি? এই তো সবার জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি খেয়ে দোকানের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে একেবারে ছটফট করছে। তা দীপিকা মা, বলছি দোকানে তো সেরকম কিছু নেই, শুধুমাত্র আলুই আছে। তা তুই দোকানে যাওয়ার সময় বাজার থেকে কিছু বাজার করে নিয়ে তারপর দোকানে যাস। হ্যাঁ গো ঠাকুমা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আগের দিন রাতে দোকান থেকে ফিরবার আগে দেখে এসেছি যে কিরকম কিছু আছে বা নেই। আমি দোকানে যাওয়ার পথে সমস্ত কিছু কিনে নিয়ে তারপর দোকানে যাব। ঠিক আছে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, না হলে দোকানে যেতে বেলা হয়ে যাবে। ঠাকুমা, আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে দীপিকা, তাহলে তুই বাজারের দিকে যা, আর আমরা দোকানে গিয়ে বাদ বাকি কাজগুলো করে রাখি। তারপর তুই এলে রান্নাটা চাপাবো। ঠিক আছে ঠাকুমা, তাহলে আমি আসছি, আর তোমরা সাবধানে দোকানে যেও। কই গো গিন্নি, খাবারটা তো নিয়ে এসো। সকাল গড়িয়ে যে বিকেল হতে চললো, হোটেলে কি যাবো না নাকি? এরকম করে করলে কি করে চলবে বলো তো? এই তো গো, খাবার বাড়ার জন্য একটু সময় দিতে হবে তো নাকি? এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। গিন্নি, তোমার হাতে যা রান্না না, একবার যে খাবে সেই প্রশংসা করবে। আমার খেয়ে তো মনে হচ্ছে যেন আঙুল চাটতে চাটতে আঙুলটাই খেয়ে দিই। ধাত, কি যে বলো না তুমি, একেবারে যা তা। এই দেখো, সত্যি কথা বললাম আবার খারাপ হয়ে গেলাম। গিন্নি, আমি রসিকতা করিনি, সত্যি তোমার হাতের রান্না খুব সুন্দর। ঠিক আছে ঠিক আছে, অত তেল দিতে হবে না। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, আবার দোকানের দিকে যাবে তো, নইলে আবার দেরি হয়ে যাবে। গিন্নি, আমার তো খাওয়া শেষ হয়ে গেল, আমি এবার দোকানের দিকে যাচ্ছি। হ্যাঁ যাও তুমি, তবে তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা গো গিন্নি, তাড়াতাড়ি বলো। তুমি এই 2 দিন হলো দোকানটা খুলেছো, তা তুমি বুড়িমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে তো? পারবো না মানে নিশ্চয়ই পারবো, আর আমাকে পারতেই হবে। ওই বুড়িমারা যদি পারে, তাহলে আমি সুস্থ সবল মানুষ হয়ে কেন পারবো না? হ্যাঁ গো, তোমাকে পারতেই হবে। তোমাকেও দেখিয়ে দিতে হবে যে তুমিও কোনো অংশে কম নও। শুধু ওরাই পারে না, তুমিও পারো, সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে গিন্নি, আমি এখন চললাম, সময় সবকিছু দেখিয়ে দেবে। দেখ রে দীপিকা, আমরা কত আগে দোকানে চলে এসেছি, এখনো আমাদের রান্না শেষ হলো না। আর ওদিকে শুভেন্দুকে দেখ, ও আমাদের কত পরে এসে সমস্ত রান্না করে এখন বিক্রি করতেও বসে গেছে। ঠাকুমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা কথা সব সময় মনে রাখবি, কারোর ভালো দেখে হিংসা করতে নেই, তাহলে নিজেদেরও ক্ষতি হয়। তা চিন্তা করবে না, আমাদের এই ব্যবসাটা করে সংসার চলে। যদি এই ব্যবসাটা বসে যায়, তাহলে আমরা খাবো কি, করবো কি, সেটা বিধাতাই জানে। ঠাকুমা, তোমরাও তো উত্তেজিত হইও না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর হয়তো এই 2 দিন শিবেন্দু তার দোকানে একটু ভিড় হয়েছে, তা বলে কি আমরা গত 5 বছরে ব্যবসা বন্ধ করে দেব নাকি? একটু ধৈর্য ধরো, কদিন পর দেখবে আমাদের কাছে কেমন খরিদ্দার ছিল, সেই সব খরিদ্দার আবার ফিরে এসেছে। হ্যাঁ রে দীপিকা, আমি বিধাতার কাছে তাই প্রার্থনা করি।
এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার সমস্ত খাবার তৈরি হয়ে গেছে। এবার আমরাও খাবার বিক্রি করতে পারবো। আসুন আসুন, আমার দোকানে আসুন। এসে সুস্বাদু ভাতের সাথে মাছ মাংস খেয়ে যান। আসুন আসুন। দেখ রে দীপিকা, আজকে তো আর কোনো খরিদ্দারই আমাদের দোকানে আসছে না। সব খরিদ্দারই তো শুভেন্দুর দোকানে চলে যাচ্ছে। তাহলে কি আজকে আমাদের খাবার বিক্রি হবে না? কে জানি গো ঠাকুমা, কি হবে বুঝতে পারছি না তো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি আমাদের খাবার বিক্রি না হয় তাহলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। তোমরা তো চিন্তা কেন করছো বলো তো? যা হয় ভালোর জন্যই হয়। গিন্নি, আমি চলে এসেছি। আমাকে একটু জল দাও তো, প্রচুর জল পিপাসা পেয়েছে। এই নাও তোমার জল। তা বলো, আজকে কেমন ব্যবসা চললো? আজকে তো বিশাল ব্যবসা করেছি। এরকম ব্যবসা যদি রোজ চলতে থাকে তাহলে আমরা দুদিনে বড় লোক হয়ে যাব। আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সে কি বলছো গো? তোমার ব্যবসা ভালো চললে তো তাহলে বুড়িমাদের দোকানটা আজকে বন্ধ হয়েছিল বুঝি? সেজন্যই তোমার আজ সমস্ত রান্না বিক্রি হয়ে গেছে। না গো গিন্নি, বুড়িমারা দোকান খুলেছিল, কিন্তু তোমার হাতের রান্নার যা জাদু তা লোককে বুড়িমার দোকানে যেতেই দেয়নি। তাহলে আজ বুড়িমার দোকানে একটি খরিদ্দারও যায়নি? না গো গিন্নি, একটিও খরিদ্দার যায়নি, না হলে কি তোমাকে আর বলতাম। তাহলে 5 বছর ধরে যারা ব্যবসা করে আসছে তাদেরকে তুমি দুদিন দোকান খুলে দেখিয়ে দিলে যে তুমি কত বড় ব্যবসায়ী। বুড়িমাদের এত বয়স হয়েছে, কোথায় তারা এ বয়সে ঘরে বিশ্রাম নেবে তা নয়, যত সব হোটেল সামলাতে এসেছে, ঢং দেখলে আর বাঁচা যায় না। আর তাদের নাতনিটা হয়েছে আর এক গোছের। কোথায় বুড়িমাদের বলবে যে এ বয়সে তোমরা বাইরে বেরিয়েও না, তা নয়, তাদেরকে দিয়ে আবার লোকজনকে ডাকছে আসুন আসুন, ভালো ভালো খাবার পাওয়া যাবে, এই সব ভালো লাগে না। ঠিক আছে গো, অনেক তো রাত হলো, তুমি শুয়ে পড়ো। আবার তো কাল সকালে তোমাকে দোকানে যেতে হবে। হ্যাঁ কোকিন্নি, কালকে আবার সকাল সকাল উঠে বাজার করে নিয়ে তারপরে দোকানের দিকে যেতে হবে। এবার আমাদের কি হবে? আমরা যে এবার পথে বসে যাব। গো সুলতা, তুমি ঠিকই বলেছ। এবার যে দেখছি আমরা পথে বসে যাব। কি হয়েছে বলো তো? তোমরা এত উত্তেজিত হয়ে কেন পড়ছো? তা আমরা উত্তেজিত হব না? আমরা গত 5 বছর ধরে ব্যবসা করে আসছি, আর যা ঘটনা ঘটেছে তা গত 5 বছরেও ঘটেনি। আবার কাল 10 তারিখ, মহাজনকে টাকা দেওয়ার সময়। আমাদের কাছে সেরকম টাকাও নেই যে মহাজনকে দেব। তা তোমরা এই একটা বিষয়ের জন্য এতটা ভেঙে পড়েছো? তাহলে পরবর্তী সময় তোমরা কি করবে? আমাদের এই ব্যবসাটা করেই সংসার চলে। আজকে যা হয়েছে, এই রকম যদি আর দুদিন হয় তাহলে আমরা সত্যিকারেরই পথে নেমে যাব। আর তোর বিয়েরও তো বয়স হয়েছে, তোকে তো বিয়েও দিতে হবে। তার টাকা আমরা কোথা থেকে পাবো? আহ, তোমরা তো বিয়ে বিয়ে করে না তো। আমার ভালো লাগে না, আমি এখন বিয়ে করব না। তা এখন বিয়ে করবি না তো কখন করবি? তোর তো বয়স হয়ে গেছে, আর কদিন যা, তোর জন্য একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দেব। সেসব কথা পরে হবে খন। এখন অনেক রাত হয়েছে, অত চিন্তা না করে এখন শুয়ে পড়ো। কাল সকালে উঠে আবার দোকানে যেতে হবে, গিয়ে দেখি আবার কি হয়। যদি সেই রকম কিছু দেখি তাহলে অন্য কিছু ব্যবসা করতে হবে। ঠিক আছে, শুয়ে পড়। আর আমরাও শুয়ে পড়ছি। আসুন আসুন, আমার দোকানে আসুন। এসে সুস্বাদু খাবার খেয়ে যান। আসুন আসুন।
আরে দীপিকা যে, এত জোর গলায় যে ডাকছো, গলা যে ব্যথা করবে। সে আমি বুঝে নেব, আপনাকে অত চিন্তা করতে হবে না। আপনি কি করতে এসেছেন সেটা বলুন। কেন মনে নেই নাকি? আজকে তো 10 তারিখ, আর 10 তারিখের আগে তো তোমাদের টাকা দেবার কথা ছিল, কিন্তু তোমরা তো দাওনি। তাই আমাকে মহাজন পাঠালো তোমাদের থেকে টাকা নেওয়ার জন্য, বুঝলে? তা কই টাকা দাও, টাকা দাও। আসলে এইবারে তো সেই রকম বেচা কেনা হয়নি, তাই এবারে 10 তারিখের জায়গায় কিছুদিন পরে যদি টাকাটা নিতে তাহলে আমাদেরও ভালো হতো। হ্যাঁ, কত সব পরে নেওয়া যাবে না। মহাজন মশাই যখন আমাকে এখনই টাকাটা নিয়ে বাড়ি আসতে বলেছে, তো আমি এখনই টাকাটা নেব। আর যদি না দাও তাহলে আমি অন্য কিছু ব্যবস্থা করব। কেন এত ঝামেলা করছো বলো তো? ঠাকুমা তো বলছে যে কিছুদিন পর তোমাদের টাকা দিয়ে দেবে। তোমাদের কি আর তর্স হয়েছে না? ঠিক আছে, তোমরা টাকা দেবে না তাই তো? এবার দেখো আমি কি করি। তোমাদের তৈরি করা সমস্ত খাবার আমি মাটিতে ফেলে দেব, তখন দেখবো তোমরা কিভাবে খাবার বিক্রি করো। হায় হায়, এ আমাদের কি হলো? সব খাবার তো ফেলে দিল মাটিতে। এবার আমরা কি বিক্রি করব? অতনুদা, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। সে আমি জানি, আমি ঠিক করছি কিনা ভুল করেছি। ঠাকুমা, তোমরা এত চিন্তা করো না। উপরওয়ালা তো আছেন, উনি সব দেখছেন। দেখবে উনি সব ঠিক করে দেবে। আর কি ঠিক করবে রে মা? সব খাবার তো ফেলে দিয়েছে। আজ আমরা কিছুই বিক্রি করতে পারলাম না। চল আমরা বাড়ি ফিরে যাই, কিছু তো আর করার নেই। হ্যাঁ ঠাকুমা, বাড়ির দিকেই চলো। বাড়িতে গিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। একদিকে দোকানের এমন অবস্থা, মহাজনকে টাকা দিতে পারিনি, আর তার ওপর দিয়ে তোর ঠাকুমার আবার কি হলো কে জানে। এত টাকাটা কি করছি আর উঠছে না। ঠাকুমা, তুমি অত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মা? তুই বল। ঠাকুমাকে আমরা কত ডেকেছি, বল তো উনি কেন উঠছে না? তুই একবার ডাক্তার কাকাকে ডেকে নিয়ে আয়। সেই নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি আগে থেকে ডাক্তার কাকাকে বলে এসেছি যে আমাদের বাড়িতে আসার জন্য। উনি বলেছেন যে কাল সকালে আমাদের বাড়িতে আসবেন। কাল সকালে আসবে? ঠিক আছে। ঠাকুমা, তুমি বরং শুয়ে পড়ো, অনেক তো রাত হলো। আবার তো কাল সকালে উঠতে হবে। ডাক্তার কাকা আসবে ঠাকুমাকে দেখতে। ঠিক আছে রে, আমি শুয়ে পড়ছি, আর তুইও তাড়াতাড়ি শুয়ে পড়। না গো ঠাকুমা, তুমি শুয়ে পড়ো, আমি ঠাকুমার কাছে সারা রাত বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি শুতে যাচ্ছি। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। কই রে দীপিকা, এখনো তো ডাক্তার বাবু এলেন না, কখন আসবে? হয়তো কোথাও একটু কাজের চাপ আছে, সেই জন্যই আসতে দেরি হচ্ছে। কিছুক্ষণ পরই তো হয়তো চলে আসবে, দেখো। কই রে দীপিকা, আর অত চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। কই তোর ঠাকুমা কই? দেখি তোর ঠাকুমার কি অবস্থা। এই যে ডাক্তার কাকা, ঠাকুমা শুয়ে আছে, তুমি দেখো তো কি হয়েছে। সেরকম কিছু হয়নি দীপিকা, চিন্তা করবার কোনো কারণ নেই। তোর ঠাকুমা হয়তো কিছু একটা জিনিস দেখে বা শুনে মন থেকে ভেঙে পড়েছিল, তাই একটু অজ্ঞান হয়ে গেছিল। চোখে মুখে জল দিলে আবার সুস্থ সবল হয়ে উঠবে। হ্যাঁ ডাক্তার কাকা, গতকালই আমরা দোকানে গিয়েছিলাম। মহাজন আমাদের থেকে টাকা পায়, আর সেই টাকা আমরা দিতে পারিনি বলে তারা এসে আমাদের সমস্ত খাবার মাটিতে ফেলে দিয়েছে। হয়তো এটা দেখেই ঠাকুমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ রে, আমি বললাম তো তোর ঠাকুমা কিছু একটা দেখিয়ে অজ্ঞান হয়ে গেছে। তা তো ঠাকুমাকে এখন দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ঠাকুমাকে এখন কিছুদিন বিশ্রাম নিতে বলবি, তারপর যেমন দোকানে যায় তেমন দোকানে যাবে।
ঠিক আছে ডাক্তার কাকা, আমি এ কদিন ঠাকুমাকে দোকানে যেতে দেব না। ঠিক আছে দীপিকা, আমি এখন আসছি। হ্যাঁ, তা দীপকদা, তোমার বকশিসটা নেবে না? তোদের থেকে কি আবার বকশিস নেব? তোরা তো নিজেদেরই লোক, আর নিজেদের লোকের কাছ থেকে কি আর টাকা নেওয়া যায়? আমাকে টাকা দিতে হবে না, আমি চললাম। তাহলে দীপিকা, মহাজনের টাকাটা কিভাবে শোধ করবি, কিছু ভাবলি? না গো ঠাকুমা, কিভাবে শোধ করব আমিও তাই চিন্তা করছি। আরে, চিন্তা তো করতেই হবে, হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। ঠাকুমা, তুমি অত উত্তেজিত হয়ো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে দীপিকা, বল আমাকে। আমি ভাবছি, যদি জমিদার মশাইয়ের কাছে গিয়ে তার থেকে কিছু সাহায্য চাই, আশা করছি উনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ রে দীপিকা, তুই ঠিক বলেছিস, আমাদের একবার জমিদার মশাইয়ের কাছেই যাওয়া ভালো, উনি নিশ্চয়ই কিছু সাহায্য করবেন। ঠিক আছে ঠাকুমা, তাহলে আমি জমিদার মশাইয়ের কাছে যাচ্ছি, আর তুমি ঠাকুমার একটু খেয়াল রেখো। আর দীপিকা, আমাদের কিভাবে খরিদ্দার বাড়ানো যায় সে কথাটা কিছু ভাবলি? হ্যাঁ গো, ওটাও ভেবেছি। ওটা আগে জমিদার মশাইয়ের কাছ থেকে অনুমতি চাইবো, যদি উনি অনুমতি দেন তাহলে ওই পদ্ধতিটা অবলম্বন করব। তা কি ভাবলি বল আমাকে। আসলে আমি ভেবেছি যে আমাদের থেকে যারাই খাবার কিনবে সেই খাবারের আসল মূল্য থেকে 10 টাকা করে প্রতি খাবারে কম নেব, তাহলে দেখবি আগের মতো আমরা আবার সব খরিদ্দার ফিরে পাবো, তখন আর আমাদের কোনো চিন্তা থাকবে না। বাহ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। ঠিক আছে ঠাকুমা, আমি আসছি, আর তুমি ওই ঠাকুমার খেয়াল রেখো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে দীপিকা যে, কেমন আছো বলো? আর ব্যবসা সবকিছু ঠিকঠাক চলছে তো? আপাতত ঠিকই আছি, কিন্তু আর বেশি দিন ঠিক থাকতে পারবো না। কেন গো দীপিকা, হঠাৎ করে এমন করে কথা বলছো কেন? কিছু কি হয়েছে নাকি? যদি কিছু না হতো তাহলে কি আর আপনার কাছে আসতাম? তা কি হয়েছে খুলে বলো, আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আসলে গতকাল দুপুরে আমরা রোজকার মতো ভাতের হোটেলে সমস্ত কিছু রান্না করে বিক্রি করছিলাম। সেই সময় মহাজনের লোক আমাদের দোকানে আসে এবং তাদের টাকা আমরা দিতে পারিনি বলে আমাদের সমস্ত খাবার তারা মাটিতে ফেলে দেয়। তাই আপনার কাছে এসেছি একটু সাহায্য চাইতে। তা মহাজন তোমাদের কাছ থেকে কত টাকা পায় তা আমি দিয়ে দিচ্ছি। তুমি বাড়ি যাওয়ার পথে তাদের বাড়িতে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। জমিদার মশাই, আপনার কাছ থেকে একটা অনুমতি চাই। হ্যাঁ দীপিকা, তুমি বলো না। আসলে কদিন ধরে দেখছি যে আমাদের দোকানে সেরকম ভিড় হচ্ছে না, তাই আমি ভাবছি আমাদের দোকান থেকে যারাই খাবার কিনবে তাদের আসল মূল্য থেকে প্রতিটি খাবারে 10 টাকা করে কম নেওয়া হবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এটা করব। এটাতে অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো গ্রামের লোকেদেরকে কম টাকায় খাওয়ানোর চেষ্টা করছো, তুমি করতে পারো। ঠিক আছে জমিদার মশাই, তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ রে দীপিকা, তুই বাড়ির দিকে যা আর সাবধানে থাকিস। মহাজন, ও মহাজন, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে দীপিকা যে, তা বলো, আমাদের বাড়িতে হঠাৎ করে কি মনে করে? না না, আপনার বাড়িতে একটু ঘুরতে এলাম। তা ঘুরতেই যখন এসেছো, সঙ্গে করে টাকাটা নিয়ে এসেছো তো? সে আবার টাকা আনবো না? আপনি যে টাকা ছাড়া কিছুই বোঝেন না। দেখ দীপিকা, তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দে আর তুই বাড়ি যা। সে তো দেবই, কিন্তু আপনি আমাদের দোকানে আপনার লোক পাঠিয়ে সমস্ত খাবার নষ্ট করে দিয়েছেন, সেটা কিন্তু উচিত হয়নি। বেশ করেছে,
তোমাদের সামনে খাবার নষ্ট করেছে, বেশ করেছে। তোমাদের তো ভালোই বলা হয়েছিল যে 10 তারিখের আগে আমার টাকা চাই, কিন্তু সে তো তোমরা দাওনি। তাই আমার লোক গিয়ে তোমার সমস্ত খাবার মাটিতে ফেলে দিয়েছে। তাই বলে আপনি অত টাকা আমাদের লোকসান করে দিয়ে চলে আসবেন? আরে আমার মাথাটা খাস না তো। দে দে, এখন টাকা দে, তুই বাড়ি যা। তা আপনার কত হয়েছে আপনি বলুন, আমি দিয়ে দিচ্ছি। তোমাদের এই তো এই মাত্র 100 টাকা হয়েছে। এই নিন আমাদের 100 টাকা। আসুন আসুন, আমার দোকানে আসুন, আর গরম গরম ভাতের সাথে মাছ মাংস খেয়ে যান। আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন, আমার দোকানে আসুন, আর প্রতি প্লেট খাবারের সাথে 10 টাকা করে কম পেয়ে যান। আসুন আসুন। আরে দীপিকা, তুই যা বলছিস সব সত্যি নাকি? প্রতি প্লেট খাবারের সাথে 10 টাকা করে কম? হ্যাঁ গো দীপকদা, আমি ঠিকই বলছি। প্রতি প্লেট খাবারের সাথে 10 টাকা করে কম। তা তোমাকে কি দেব? আমাকে 1 প্লেট মাছ ভাত দে দেখি, আগেকার মতন আর স্বাদ আছে কিনা। হ্যাঁ গো দীপকদা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও দীপকদা, তোমার জন্য খাবার। আর কিছু লাগলে আমাকে বলবে। ঠিক আছে রে দীপিকা, তুই অত চিন্তা করিস না, আমি তোকে বলে দেব আমার যা লাগবে। তা দীপকদা, কেমন খেলে? আগের মতোই স্বাদ আছে তো? হ্যাঁ রে দীপিকা, আগে যেমন খেয়েছিলাম এখনো সেই একই রকমের স্বাদ আছে, কোনো পরিবর্তন হয়নি। তা আমার কত টাকা হয়েছে রে দীপিকা? তোমার থেকে আর কি টাকা নেব? তোমার থেকে কোনো টাকাই নেব না। টাকা নিবি না কেন? তুই তুই ব্যবসা করে খাস তো। তাতে কি হয়েছে? তুমি তো আমাদের নিজেদের লোক, আর নিজের লোকের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, নইলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে দীপকদা, তুমি এখন এসো। গিন্নি, এবার হয়তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা আর কিচ্ছু করতে পারবো না, আমাদের বড়লোক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কেন গো, তোমার আবার কি হলো? আর তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। গিন্নি, আমাদের এই ব্যবসাটা তুলে অন্য কোনো ব্যবসা খুলতে হবে গো। কেন গো? এই তো কালকে আমাকে বললে যে বুড়িমাদের টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছ তুমি, আর এখন বলছো কিনা আমাদের ব্যবসা তুলে দিতে হবে। তা হয়েছেটা কি? আসলে গিন্নি, আজকে যখন দোকানে গেলাম, সেখানে গিয়ে দেখি ওরা লোকেদেরকে ডাকছে এবং বলছে যে আসুন আসুন, আমার দোকানে এসে যা খাবার খাবার নিয়ে যান, প্রতি প্লেট 10 টাকা করে কম নেওয়া হবে। তাই নাকি গো? হ্যাঁ গো গিন্নি, তাই তো লোক সব ওদের কথা শুনে তাদের দোকানে চলে গেল, আর আমার দোকানে একটু খরিদ্দার আসেনি। তা ওরা যখন প্রতি প্লেটে 10 টাকা করে কমাচ্ছে, তো তুমিও তো তাই করতে পারো। না গো গিন্নি, সেটা আমি করতে পারবো না। আমি আগে থেকে অল্প টাকায় ভাতের সাথে মাছ মাংস বিক্রি করি, এর থেকে কম টাকায় দিলে আমার যে লস হয়ে যাবে। তাহলে তুমি একটা অন্য ব্যবসা খোলো। আর ওরা যেমন ভাতের হোটেল গত 5 বছর ধরে চালিয়ে এসেছে, তেমনি চালাক। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো।